দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের একেবারে সন্নিকটে আমরা মাত্র কিছু সময়ের ব্যবধানে যখন নির্বাচন শুরু হবে, নির্বাচনের মাঠে আমরা চলে যাব। সেই সময় একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলুন একটু করে দেখি। সেই আলোচনাটা হচ্ছে এবারের নির্বাচনে যে দলগুলো অংশগ্রহণ করছে সেই দলগুলোর মধ্যে দলের প্রধানগুলো অন্তত, বিশেষ করে যাদের নাম আলোচনায় রয়েছে যে তারা তাদের দল কিংবা জোট জিতলে তারা প্রধানমন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হতে পারেন, সেই প্রার্থীগুলো সহ অন্যান্য দলের যারা প্রধান রয়েছেন তাদের অবস্থা কি এবারের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায়, তারা কতটা নিশ্চিত যে নির্বাচনে জিতে আসছেন, কতটা নিশ্চয়তা তারা দিতে পারছেন। তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান, নাহিদ ইসলাম সহ যারা মানে মূল নেতা দলগুলোর, তাদের অবস্থা কি, তাদের অবস্থাগুলো বিশ্লেষণ করতে গেলে খুবই ইন্টারেস্টিং কিছু তথ্য পাওয়া যেতে পারে। এবং এরকম ব্যাপারও হতে পারে, এরকম আলোচনা ছড়িয়ে পড়েছে যে এমনও হতে পারে যে একটি দল কিংবা একটি জোট যারা মনে করছে যে তারা জিতে ক্ষমতায় যাবে, এমন ঘটনাও ঘটতে পারে যে তারা জিতে ক্ষমতায় যাবে এরকম পরিবেশ হলেও শেষ পর্যন্ত দেখা যাবে তারা তাদের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। কারণ তাদের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট যে এক দুইজনের নাম আমরা জানতাম, তারা একজন কিংবা দুইজন সবাই ফেল করেছেন তাদের আসনে। সেরকম হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে, কিংবা এর উল্টো ঘটনা কি ঘটতে পারে? চলুন একটু আলোচনা করে দেখি যে দলের প্রধানরা কোথায় নির্বাচন করছেন, তাদের জয়ের সম্ভাবনা কিংবা পরাজয়ের সম্ভাবনা কতখানি, কতটা আমরা দেখছি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এবারের নির্বাচনে দলীয় প্রধানরা কে কোন আসনে নির্বাচন করছেন এবং তাদের জন্য সেই আসনটা কতটা নিরাপদ, তারা কতটা কনফার্ম যে সেই আসনে তারা বিজয় লাভ করছেনই। এখন পর্যন্ত যে তথ্য বিভিন্নভাবে আসছে, বিভিন্ন গণমাধ্যমের তথ্য, বিভিন্ন দিকে আলোচনা, সেই আলোচনাগুলোতে আমরা এখন পর্যন্ত যেটা নিশ্চিত হতে পারি সেটা হচ্ছে যে দলীয় প্রধানদের মধ্যে একমাত্র তারেক রহমানই কনফার্ম যে তিনি অন্তত দুইটির মধ্যে একটি আসনে জয়লাভ করবেন, সেটা বগুড়া 6 আসন। বগুড়া 6 আসনে সেটা যেহেতু মানে খালেদা জিয়ার নিজস্ব আসন, সেই আসনে তার ধারে কাছেও কেউ থাকবে না, যারা তার প্রতিদ্বন্দ্বিতা করছে তারা সবাই জামানত হারাবে, এরকম অবস্থায় হবে। তার আরেকটা আসন রয়েছে, সেটা হচ্ছে ঢাকা 17। ঢাকা 17তে কি তিনি তার বিরুদ্ধে যারা রয়েছেন তারা কি জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা তার বিরুদ্ধে স্পেশালি আমি যদি বলি যে তার বিরুদ্ধে যিনি ডাক্তার খালিদুজ্জামান জামাতের, সেই জামাতের প্রার্থী যিনি এবারের নির্বাচনে অংশগ্রহণ করছেন, তিনি কি জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে? জামাতের বিভিন্ন প্রচারণায় আমরা দেখছি যে তারেক রহমানের সঙ্গে ডাক্তার খালিদুজ্জামানের হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং কোথাও কোথাও এরকম প্রচারণাও রয়েছে যে খালিদুজ্জামান তারেক রহমানকে পরাজিত করবেন, পরাজিত করে তিনি জয়লাভ করে সংসদে যাবেন, এই আলোচনা রয়েছে। এখন এই আলোচনা যদি মানে আমরা একটু গুরুত্ব দিই, তাহলে আমরা দেখেছি কিছুদিন আগে সেনানিবাসের গেটে ডাক্তার খালিদুজ্জামানের যে ভিডিও, সেনাবাহিনীর সঙ্গে দুর্ব্যবহার করা, সেনাবাহিনী সম্পর্কে বাজে কথা বলা, সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করা যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পরেই মূলত ডাক্তার খালিদুজ্জামানকে দেশবাসী চিনতে পেরেছে। তার আগে পর্যন্ত এই আসনে ঢাকা 17তে তারেক রহমানের বিরুদ্ধে কে নির্বাচন করছেন কিংবা কারা নির্বাচন করছেন, এগুলো আমরা সাধারণভাবে জানতাম না কিংবা মানুষ জানতো না। ওই ভিডিওটা ভাইরাল হওয়ার ফলেই এই খালিদুজ্জামানের নামটা অনেকে জেনেছেন। এখন একটা নেগেটিভ ভিডিও ভাইরাল হওয়ার ফলে যার নাম দেশবাসী জানলো, তিনি তারেক রহমানকে পরাজিত করে ফেলবেন, সেটা কতটা বিশ্বাসযোগ্য, এই প্রশ্ন অনেকের রয়েছে। আবার তারেক রহমান যে বগুড়া 6 আসনে নির্বাচন করছেন, সেখানে জামাতের বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান দাড়িপাল্লায় ভোট করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখার আবু নোমান মোহাম্মদ মামুনুর রশিদ, এই দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে যে এই দুইজনই জামানত হারিয়ে ফেলতে পারেন এটা মোটামুটি নিশ্চিত। তার মানে আমরা দেখে যে আমি যদি মেনেও নিই
তর্কের খাতিরে যে ডাক্তার খালিদুজ্জামান তারেক রহমানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করবেন কিংবা জিতেও যাবেন, তবুও তারেক রহমানের জন্য সেফ জোন হচ্ছে বগুড়া 6 আসন, যেখানে তাকে কেউ পরাজিত করবে এই কল্পনাও কেউ করেন না। তার মানে তারেক রহমানের বিজয়ী হওয়ার ব্যাপারটা 100% নিশ্চিত হওয়া গেল। আমি ঢাকা 17টা বিতর্কের খাতিরে আমি 50-50 ধরলাম। এখন আসা যাক জামাতের প্রসঙ্গে। জামাত জোট জিতলে যিনি কিংবা যারা প্রধানমন্ত্রী হবেন বলে আলোচনা রয়েছে, তার মধ্যে একজন ডাক্তার শফিকুর রহমান, অন্যজন এনসিপির নেতা নাহিদ ইসলাম। তো ডাক্তার শফিকুর রহমানের আসনে যিনি বিএনপির প্রতিদ্বন্দ্বী, তার শফিকুল ইসলাম মিল্টন, তিনি কিন্তু এই এলাকায় ঢাকা 15তে খুবই জনপ্রিয় একজন বিএনপির নেতা, এবং তার জনপ্রিয়তা এতই বেশি যে ডাক্তার শফিকুর রহমানকে এই আসনে জিততে ঘাম ঝরাতে হতে পারে। একটা আলোচনা রয়েছে, সেটা হচ্ছে যে ঢাকার বেশ কিছু আসনে জামাত গত 6 মাস 1 বছর ধরে, 6 মাসই বলা যায়, যে ভোটারদের ট্রান্সফার করার যে ব্যাপারগুলো বিভিন্ন এলাকা থেকে, বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় ভোটার ট্রান্সফার করেছে জামাত বেশ কিছু, এবং নির্বাচন কমিশন থেকে এরকম একটা তথ্য এসেছিল যে 8 লাখের কাছাকাছি ভোটার সারা দেশে ট্রান্সফার হয়েছে, যার বেশিরভাগই ঢাকায়। সেই ক্ষেত্রে যদি ঢাকা 15তে জামাতের ভোটার ট্রান্সফার হয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে এসে থাকে, তাহলে রেজাল্টটা ভিন্ন হতে পারে, জামাতের পক্ষেই চলে যেতে পারে। কিন্তু যদি এই ট্রান্সফার করা ভোট প্রভাবিত করতে না পারে, তাহলে বিএনপির নেতা শফিকুল ইসলাম মিল্টন তিনি কিন্তু ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করবেন, কিংবা বলা যায় যে প্রভাবিত করার ভোট বাদ দিয়ে শফিকুর রহমানের প্রতিদ্বন্দ্বী মিল্টনের জনপ্রিয়তা কিন্তু তার চাইতে বেশি। এবং ডাক্তার শফিকুর রহমান এ পর্যন্ত 3 বার নির্বাচন করেছেন, এবং ঢাকা 15তে আগে নির্বাচন করেছেন। এই নির্বাচনগুলোতে তিনি কিন্তু কোথাও কখনো সুবিধা করতে পারেননি, সর্বোচ্চ ভোট তিনি পেয়েছিলেন 30,000-এর মতো। সেই রেকর্ডটাও বলে জামাতের আমিরের এই আসনে জেতাটা একেবারে 100% শিওর না। হয়তো তিনি যেহেতু জামাতের আমির, জামাতের সমস্ত ফোকাসটা সেখানে যাবে, বিজয়ী হয়ে আসার সম্ভাবনাই বেশি, কিন্তু কনফার্ম না যে তিনি জিতবেনই, কারণ তার প্রতিদ্বন্দ্বী যিনি, তিনি বিএনপির খুবই জনপ্রিয় একজন নেতা ওই এলাকায় অন্তত। এবার আসা যাক নাহিদ ইসলামের ব্যাপারে। নাহিদ ইসলাম ঢাকা এনসিপির আহ্বায়ক, তিনি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট, অন্যতম একজন প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট। তিনি ঢাকা 11 আসনে নির্বাচন করছেন। ঢাকা 11 আসনে যার বিরুদ্ধে তিনি নির্বাচন করছেন, বিএনপির সাবেক কমিশনার ডক্টর এম এ কায়ুম ঢাকা 11তে এতটাই জনপ্রিয় একজন নেতা, যাকে পরাজিত করা নাহিদ ইসলামের পক্ষে প্রায় অসম্ভব। যদি অতি নাটকীয় কিছু না ঘটে, তাহলে এম এ কায়ুমকে পরাজিত করা নাহিদ ইসলামের পক্ষে সম্ভব হবে না। কারণ নাহিদ ইসলাম মানে ওই নাসিরুদ্দিন পাটোয়ারির মতো অনেকটা কমেডি করে তেমন কোনো আলোচনারও জন্ম দিতে পারেননি যে তাকে নিয়ে ফোকাসটা চলে যাবে। সুতরাং এখানেও যদি প্রভাবিত হওয়া ভোটার আধিপত্য না দেখাতে পারে, তাহলে এম এ কায়ুমের ভোটার এখানে ফিক্সড ভোটার রয়েছে। এবং এই আসনে আরেকটা বড় ব্যাপার, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ভোটাররা দাঁড়িপাল্লায় ভোট দিলেও কিংবা ধানের শীষে ভোট দিলেও আওয়ামী লীগের ভোটাররা কেউ শাপলাকলিতে ভোট দেবে না। এটা হচ্ছে একটা বড় কথা। তো ঢাকা 11 আসনে যারা আওয়ামী লীগের ভোটার রয়েছেন, সেই আওয়ামী লীগের ভোটারদের মধ্যে 10% ভোটারও যদি ভোট কেন্দ্রে যান, তাদের একটা ভোটও শাপলাকলিতে যাবে না, এটা চোখ বন্ধ করে বলে দেয়া যায়। সেই ক্ষেত্রে নাহিদ ইসলামের এই আসনে জিতে বের হয়ে আসাটা তার জন্য অনেক বেশি টাফ হতে পারে। সেই ক্ষেত্রে জামাত জোট জিতে ক্ষমতায় গেলে তাদের যে দুই প্রধানমন্ত্রী ক্যান্ডিডেটেরই বিজয় নিশ্চিত, শতভাগ নিশ্চিত না। ডাক্তার শফিকুর রহমানের বিজয়টা অনেকাংশে একটু বেশি বলা গেলেও নাহিদ ইসলামের বিজয়টা আমার মনে হয় যে 80-20-তে চলে গেছে। যদি মিরাকেল কিছু না ঘটে, জাদুটনার মতো কিছু না ঘটে, তাহলে সেখানে নাহিদ ইসলামের ফেল করার সম্ভাবনা অনেকেই বলছেন, বিভিন্ন বিশ্লেষণে বিভিন্ন দিক থেকে উঠে এসেছে। এবং আমরা দেখেছি যে গোয়েন্দাদের যে রিপোর্ট,
পুলিশের গোয়েন্দা বিভাগের যে রিপোর্ট, সেই রিপোর্টে সারা দেশে 84টি আসন যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসন হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই 84 আসনের মধ্যেও এই আসনটা নেই। এই আসনটা যেহেতু নেই, হাড্ডাহাড্ডি লড়াইয়ের এগেনস্টে একপাক্ষিক ভোট যদি হয়, তাহলে নিশ্চয়ই সেই একপাক্ষিক ভোট নাহিদ ইসলামের পক্ষে থাকার কোনো কারণ নেই। এবার আসা যাক নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি। তিনি বিএনপি জোটের হয়ে তার নিজের প্রতীক ট্রাক মার্কায় ভোট করছেন পটুয়াখালী 3 আসন থেকে। সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুন তার বিদ্রোহী প্রার্থী, এবং এখন পর্যন্ত একদিন আগেও নুরুল হক নূর ভোট বর্জনের হুমকি দিয়েছিলেন যে তিনি পেরে উঠছেন না, তার বিভিন্ন ধরনের হাসান মামুনের লোকজন তাকে বিভিন্ন ধরনের টর্চার করছে, তার কর্মীদের উপরে চড়াও হচ্ছে, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এবং নুরুল হক নূর পটুয়াখালী 3 আসনে যে সুবিধা করতে পারবেন না, এটা একেবারে পরিষ্কার জানা ছিল আমাদের। এই আসনে জামাতের প্রভাব খুব একটা নেই। জামাতের প্রভাব খুব একটা না থাকার কারণে হাসান মামুন ওই আসনে এতটাই জনপ্রিয় যে নুরুল হক নূরের ওখানে ট্রাক মার্কায় জিতে আসাটা অনেক বেশি কঠিন হবে। সুতরাং নুরুল হক নূরও এই দলীয় প্রধান হিসেবে, অর্থাৎ গণ অধিকার পরিষদের প্রধান, তার জিতে আসাটা আমার মনে হয় প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যাবে। আসা যাক জুনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের প্রধান তিনি। জুনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে নির্বাচন করছেন। সেখানে জামাতের প্রার্থী মোহাম্মদ মহসিন, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এবং বিএনপি নেতা সাইদুজ্জামান কামাল। জুনায়েদ সাকির এই আসনটা একটু মানে টালমাটাল অবস্থা। বিএনপির বিদ্রোহী হয় জিতবে অথবা জামাত জিতবে, এরকম পরিস্থিতি ওখান থেকে বিভিন্নভাবে শোনা যাচ্ছে। জুনায়েদ সাকির ব্যাপারে যদি বিএনপির বিদ্রোহী যদি তার ভোট কেটে নিতে পারে, তাহলে সেখানে জামাতের বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং জুনায়েদ সাকির এই আসনও নিরাপদ নয়, শতভাগ তো নয়ই, 7%ও তার জেতার সম্ভাবনাটা খুব কম। আসা যাক মানে ঢাকা 12, যেখানে আমরা দেখছি যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা, যদিও তিনি সাধারণ সম্পাদক, তারপরেও তাকেই আমরা প্রধান নেতা হিসেবে দেখে আসছি, সেই কারণে তাকে নিয়ে আলোচনা। ঢাকা 12 আসনে 3 সাইফুলের লড়াই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে বিএনপি সমর্থন দিয়েছে, তিনি কোদাল মার্কায় ভোট করছেন, কিন্তু তার মানে যিনি প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী সাইফুল আলম নীরব, তিনি কিন্তু এই আসনে ততটাই জনপ্রিয় যতটা অজনপ্রিয় মানে এই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আবার সেখানে জামাতের রয়েছে সাইফুল আলম। এই 3 সাইফুলের লড়াইয়ে আমার মনে হয় যে এখানে সাইফুল হকের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিএনপি জোটের, তার জিতে আসাটা একেবারেই অসম্ভব হয়ে যাবে। সেখানে সাইফুল আলম নীরবের জিতে আসাটার সম্ভাবনাই বেশি। সুতরাং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রধানও চলে গেলেন। চরমোনাই পীরের বড় ভাই নির্বাচন করছেন না, মুফতি রেজাউল করিম, তিনি নির্বাচন করছেন না। তার মানে দলের প্রধান নির্বাচন করছেন না। ইসলামী আন্দোলনের দ্বিতীয় প্রধান নায়েবে আমির যিনি মুফতি ফয়জুল করিম, তিনি নির্বাচন করছেন। সেখানে তিনি নির্বাচন করছেন বরিশাল 5 থেকে। বরিশাল 5-এ তিনি যেখানে নির্বাচন করছেন, সেখানে খুবই আলোচিত হয়েছেন বাসদের ডাক্তার মনীষা চক্রবর্তী, যিনি বাসদের মই মার্কায় প্রার্থী হয়েছেন। এবং বাংলাদেশে যে 2-3 জন প্রার্থী নিয়ে সব থেকে বেশি আলোচনা, দলীয় প্রধান স্টার প্রার্থীদের বাদ দিয়ে, তার মধ্যে ডাক্তার মনীষা অন্যতম। ডাক্তার মনীষা, এদিকে বিএনপির রুমিন ফারহানা, এদিকে এনসিপির সাবেক এনসিপি থেকে পদত্যাগ করা তাসনিম, যারা এই ব্যক্তিগুলো, এই নারীদের নিয়ে সব থেকে বেশি আলোচনা রয়েছে। সুতরাং মনীষা ওখানে বিপুল পরিমাণে ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। মুফতি ফয়জুল করিম, তার বিরুদ্ধে মুজিবুর রহমান সারোয়ার আবার বিএনপির প্রার্থী। মুজিবুর রহমান সারোয়ার কিন্তু হাই ভোল্টেজ প্রার্থী বিএনপির। সুতরাং ইসলামী আন্দোলনের দ্বিতীয় প্রধান, যে প্রধানের অনুপস্থিতিতে যিনি ভোট করছেন, তাদেরও প্রধান ব্যক্তির সংসদে যাওয়াটা আমার মনে হয় যে প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে সেখানে। যদিও অনেকে মনে করেন যে বরিশাল 5 আসনটা চরমোনাই পীরের নিজের আস্তানার জায়গা, সেখানে জিতে আসা সম্ভাবনাটা বেশি। কিন্তু চরমোনাই পীরের এই মানে বিপক্ষ প্রার্থী যখন বিএনপির শক্তিশালী এবং ডাক্তার মনীষা তিনিও শক্তিশালী, সেখানে তার জিতে আসাটা অনেক বেশি কঠিন হবে। এরপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন
লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি অলি আহমেদ, যে জামাত জোটেরই তিনি প্রার্থী, এবং জামাত জোটে যোগ দিয়ে তিনি প্রচণ্ড সমালোচিত হয়েছেন এবং মানে তাকে স্বাধীনতার ঘোষক বানিয়ে দেওয়ার যে ব্যাপারগুলো আলোচনা হয়েছে, সেই সব আলোচনার কারণে অলি আহমেদের যে ব্যক্তিগত ইমেজ, সেই ইমেজ অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আমরা দেখছি যে কর্নেল অলি আহমেদ সেখানে মানে চট্টগ্রাম 14 আসনে সেখানে প্রার্থী, চট্টগ্রাম 14 আসনে তিনি প্রার্থী এবং তার ছেলেও চট্টগ্রামের আরেকটা আসনে প্রার্থী। বিভিন্ন দিক থেকে খবর আসছে যে অলি আহমেদ সম্ভবত এবারই প্রথম পরাজিত হতে চলেছেন, কারণ তার ব্যক্তিগত ইমেজ ক্ষুণ্ণ হয়েছে এবং তার যে ফিক্সড ভোট, মুক্তিযুদ্ধের পক্ষের যে ভোট, সেই ভোটটা অনেকখানি নষ্ট হয়ে গেছে জামাতের সঙ্গে জোট করার কারণে। যদি সেটা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই জোটেরই, জামাত বিএনপি দুই জোটেরই একমাত্র তারেক রহমান বাদ দিয়ে কোনো দলীয় প্রধানেরই বিজয়ী হয়ে সংসদে যাওয়াটা কনফার্ম না। এর মাঝে তারেক রহমানের পরে যেটা মোটামুটি কনফার্ম, সেটা হচ্ছে জামাত আমিরের আসনটা। সেখানেও একটা বড় ধাক্কা তাকে, বিএনপি নেতা মিল্টনের সঙ্গে বড় ধাক্কা তাকে খেতে হবে এবং সেই ধাক্কা খেয়ে তিনি কতটা বিজয়ী হতে পারবেন সেই আসনে আমি নিশ্চিত ঢাকা 15 আসনে বিজয়ী যেই হোক না কেন, সেটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে রেজাল্ট আসবে। যদি এরকম হয় যে জামাতের আমির পাশ করতে পারলেন না কিংবা এনসিপির নেতা নাহিদ ইসলাম পাশ করতে পারলেন না, তাহলে জামাত যদি সরকার গঠন করে, মানে সংখ্যাগরিষ্ঠতা পায়, 151 আসন পেয়ে যায়, তাহলে তাদের প্রধানমন্ত্রী কে হবেন সেটা একটা বড় প্রশ্ন। তৃতীয় কোন ব্যক্তিকে তারা খুঁজে নেবেন? জামাতের কোনো প্রার্থী আমরা দেখিনি যে কোনো প্রার্থী দুইটা আসনে প্রার্থী হয়েছেন, এরকমটা আমরা দেখিনি। সুতরাং তাদের জন্য মানে এই খুঁজে নেওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। আরেকজনের কথা আমরা বলিনি, সেটা হচ্ছে যে মামুনুল হক, খেলাফত মজলিসের নেতা, তিনি ঢাকা 13 আসন থেকে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী ববি হাজ্জাজ। মামুনুল হকের অবস্থা প্রথম দিকে ভালো থাকলেও শেষ দিকে এসে ববি হাজ্জাজের জনসভায় তারেক রহমান এসে ববি হাজ্জাজের অবস্থাটা অনেক বেশি মজবুত হয়েছে। সেই আসনেও শোনা যাচ্ছে যে সেখানে ববি হাজ্জাজ জিতে যেতে পারেন। খেলাফত মজলিসে, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মামুনুল হক, তিনিও পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এগুলো সবই সম্ভাবনা, যেগুলো বললাম আলোচনা, যে একমাত্র তারেক রহমানের ব্যাপারটা ছাড়া কোনোটাই একেবারে 100% নিশ্চিত না যে এই ঘটনাই ঘটবে। সবার ক্ষেত্রেই সম্ভাবনা হয়তো 50-50 কিংবা 60-40, 70-30 এরকম অবস্থা। যে কথা বলছিলাম যে যদি দলীয় প্রধান দুইজন, এনসিপি নেতা এবং জামাত প্রধান, যদি জিতে আসতে না পারেন, তাহলে এই জোটের প্রধানমন্ত্রী কে হবেন সেটা একটা বড় সংকটের ব্যাপার। বিএনপি জোট জিতলে তারা প্রধানমন্ত্রীর পদের সংকটে পড়বে না, কারণ ঢাকাতে যদি অ্যাক্সিডেন্ট হয়ও তাহলেও সেফ জায়গা বগুড়া 6, যেখানে তার বিরুদ্ধে ভোট করে কেউই জিততে পারবে না। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।